শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন পরপর 2 দফাতে, এবং সর্বশেষ রয়টার্সে তিনি আত্মসমর্পণ করবেন সিনিয়র নেতাদের নিয়ে এবং দেশে ফিরে আসবেন ডিসেম্বরে। আপনি তার এই বক্তব্যে কি কোনো ধরনের কৌশল দেখতে পান, অথবা তিনি আসবেন না এমনটা মনে করার কোনো কারণ কি আপনি মনে করছেন? দেখুন, শেখ হাসিনার মৃত্যুর ঝুঁকি ছিল 5ই আগস্টে উনি যদি চলে না যেতেন। অবভিয়াসলি ওনাকে মেরে ফেলা হতো। দেশে এখনো মবের শাসন চলছে। দেশে এখনো রাষ্ট্র শক্তিশালী ভাবে মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এই অবস্থায় ডেফিনেটলি যে কোনো রাজনীতিবিদের এই ফিরে আসাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে শেখ হাসিনার অতীত বলে উনি জিয়ার আমলে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রায় 5-6 বছর পরে। এরপরে উনি 1/11-এ চলে গিয়েছিলেন, আবার ফিরে আসছিলেন। এবং 1/11-এর সময় উনি পালিয়ে যাননি, অ্যারেস্ট হয়েছিলেন। সেখানে উনি আদালতে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন, আমার মনে আছে সেই সময়। তো এখনকার সিচুয়েশনটা তো আর কোনো সিচুয়েশনের সাথে কম্পারেবল না। বাংলাদেশে এখন রাজনীতি এমন একটা পজিশনে আছে যেটা অতীত কোনো নিদর্শন দিয়ে এটার প্রেডিকশন করা খুবই কঠিন। কেন হুম, ডিসেম্বর? উনি প্রথমে হুম, হুম, সেপ্টেম্বর বলেছিলেন, সেপ্টেম্বরের দিকে আসতে পারি, অক্টোবর, পরে ডিসেম্বরে চলে গেল। একটা লোকাল গভর্নমেন্ট ভোট আছে অক্টোবরে। এমন হতে পারে যে একটা অলিখিত কম্প্রোমাইজ যে লোকাল গভর্নমেন্টের পরে আওয়ামী লীগ ফিরে আসবে, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট ভোটটাও আওয়ামী লীগকে ছাড়া করা হবে। এটা হুম, হতে হুম, পারে। আর একটা হতে পারে যে উনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটে যাবে, এমন একটা পট পরিবর্তন হবে, অথবা এমন একটা চাপ সরকারের উপর আসবে যে শেখ হাসিনা আসার পথ সুগম হবে, অথবা একেবারেই বন্ধ হয়ে যাবে, এটাও হতে পারে। তো আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে উনি যদি ফিরে আসেন, এইটা তাকে রাজনৈতিক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। এবং পাশাপাশি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, তার একটা অংশ এর মাধ্যমে লাঘব হবে। এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। তাকে কনসিডারেবল টাইম জেলে থাকতে হতে পারে, কন্ডেম সেলে থাকতে হতে পারে। তবে তার এই আসার ঘোষণাকে ঘিরে তো আসলে বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় তো এইটি। তো উনি তো রিলেভেন্সি এবং ডিসকাশন ফোকাস সম্পূর্ণভাবে তার দিকে রেখেছেন। আর আমি মনে করি এই ধরনের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, তার ফিরে আসাটা আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। যে ঠিক আছে, উনি ফিরে আসবেন, ওনার মানবাধিকার হুম, রক্ষা হবে, ওনার ন্যায় বিচার রক্ষা হবে, ওনাকে আইনের শাসন হবে, ওনাকে যথাযথ মর্যাদা দেওয়া হবে প্রিজনার হিসাবে, নাগরিক হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে। আদারওয়াইজ যেটা হবে, একটা সংঘাত মবের ভয় কিন্তু আছে। শেখ হাসিনাকে আশাকে ঘিরে আম, তাকে অপদস্থ করার জন্য একটা বিশাল মবের আয়োজন করাটা খুব স্বাভাবিক। আবার শেখ হাসিনা নিজস্ব ফ্যান ফলোয়ারও আছে, তার অন্ধভক্তও আছে। তারাও তাকে দেখতে যাবে, তাকে রক্ষা হুম, করতে হুম, যাবে। সেটাকে ঠেকাতে গেলে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারকে এক্সট্রিম হার্শ পলিটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে। আওয়ামী লীগের লোকজনকে জেলে নিবে, জেলখানা ভরে হুম, যাবে, নিষ্ঠুর আচরণ করতে হবে। তো সেই জন্যই তো পলিটিক্যাল রেজলিউশন লাগে, সেই জন্যই তো সমঝোতা লাগে। সেই জন্যই তো জিয়াউর রহমান এসে প্রথমে প্রচন্ড কঠোর হলেন। কিছুদিন পর উনি আওয়ামী লীগকে অ্যালাউ করলেন, জামাতকে অ্যালাউ করলেন, সমস্ত রাজনৈতিক বন্দীদের উনি মুক্তি দিয়ে ভোটে আনলেন। ওই ওই সমঝোতাটা বিগত ভোটের আগে প্রপারলি হয়নি, ভোটের পরেও হয়নি। হুম, যখন সমঝোতা হবে না, তখন তো অর্গানিক ভাবে কিছু রাজনৈতিক গতিপথ তৈরি হবে, যেটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না কোন গতিপথ তৈরি হবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, শেখ হাসিনা 19 সালে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন তো না। তারা এদেশের 4th জেনারেশন পলিটিক্স করা দল, 71-এ অংশগ্রহণ করেছে, তাদের ফ্যান ফলোয়ার্স আছে, দোস্তুটিও আছে। সেই দোস্তুটি থাকলেও তারা তো এদেশের নাগরিক। আপনি তো তাদেরকে কেটে অন্য একটা দেশ দিতে পারবেন না, আপনি একটা জেলায় কনফাইন করতে পারবেন না, অথবা বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন না। আরেকটা সম্ভাবনা আছে, হুম। শেখ হাসিনা আসতে চাইলেও সরকার নিতে যাবে না। সরকারই বলবে ওনার এন্ট্রি দেওয়া হবে না, এন্ট্রি দেওয়া যাবে না। এই সম্ভাবনাটা আমি উড়িয়ে দিতে পারছি না। সময় পাঠান যে আপনি বলছেন যে সরকারও চাইবে না তিনি ফিরে আসুন। কেন চাইবে না বা কেন চাইছে না সেই বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে, তার আগে আপনি তার জীবনের ঝুঁকির কথা বলছিলেন, শেখ হাসিনা ফিরে এলে তার উপরে মব ক্রিয়েট করা হতে পারে। এটি তো 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় নয়, এটি একটি নির্বাচিত সরকারের সময়। এখনো কেন শেখ হাসিনার মতো মানুষের উপরে মব ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে, অথবা তাকে তার মতো ব্যক্তি কেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে না? বিএনপি সরকার কেন এই ক্ষেত্রে ফেল করবে বলে আপনি আশঙ্কা করছেন? দেখুন, যে কোনো জিনিসের একটা পলিটিক্যাল সমঝোতা লাগে, যেটা ভোটের আগে হয়নি, ভোটের পরেও হয়নি। যদি ভোটের এই সমঝোতা না হয়, শেখ হাসিনা
হঠাৎ করে ঢুকে পড়তে চায় বা এসে পড়ে, তখন মব তাকে কিভাবে হ্যান্ডেল করবে? আর সেই মবটা কারা? মব যারা করবে তারা অ্যান্টি আওয়ামী ফোর্স, বিএনপিও অ্যান্টি আওয়ামী ফোর্স। বিএনপি সেই মবের বিরুদ্ধে স্ট্রিক্ট হতে পারবে কিনা এটা আমি ডাউটফুল। আর হচ্ছে ইউনিট গভর্নমেন্টের আমলে যে মবটা আনলিশ করা হয়েছে, যে দানবটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই দানব তো মব করার আনন্দ পেয়ে গেছে। তারা এখনো আছে, তারা পলিটিক্যাল স্পটলাইটও আছে। তারা আবার যদি মব করে, বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে তাদেরকে দমন করা। বাট রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই মবকে দমন করতে হবে। মব আর রাষ্ট্র একসাথে কখনো চলতে পারে না। এবং এই মব কিন্তু একটা সময় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে বিএনপিকেই খেয়ে ফেলবে, কোনো সন্দেহ নাই। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, নব্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী, তিনি একটি ভিকটিমকে দেখতে গেছেন, সেখানে সেই মব পিছনে কিন্তু তাকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছে এবং মিছিল করেছে। ওই মবই একই লিঙ্ক, কিন্তু তাদের সাহসটা বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গেছে। তো এখন সেইখানে আহ, সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? কয়েকটা কারণে। এক হচ্ছে Right. সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। এই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে? স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা ঠেকাতে পারতো কে? পুলিশ। সেই পুলিশ তো অলরেডি হিউজলি ডিমোরালাইজড। তাহলে আপনাকে আর্মি এঙ্গেজ করতে হবে টোটালি। ইতিমধ্যে ইতিমধ্যে 23শে জুন আওয়ামী লীগের আহ, মানে ফিরে আসার বা মিছিলের হুমকিতে কিন্তু আর্মি ডিপ্লয় করা হয়েছে 23শে জুন। সরকারের মাত্র 4th মান্থে আর্মি ডিপ্লয় হয়ে গেছে। তাহলে সরকারের 8th মান্থ ডিসেম্বরে গিয়ে আরো লার্জ স্কেল হয়তো বা আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। যখন আপনি আর্মি ডিপ্লয়মেন্ট করবেন, ন্যাচারালি আপনার পলিটিক্যাল ফ্রিডম একটু হলেও কার্টেল হবে সরকারের, পাশাপাশি নাগরিক অধিকারও কার্টেল হবে। তো এই সরকারটাকে তখন 5 বছর টেনে নেওয়া কিন্তু বেশ টাফ হয়ে যাবে, যদি আপনি প্রথম বছরই আর্মি এঙ্গেজ করেন, প্রথম বছরই সব পাওয়ার এক্সারসাইজ করেন। তো আমি মনে করি শেখ হাসিনা ফেরার সিদ্ধান্ত যেটা জানিয়েছেন, এটার সামনে আরো অনেক পথ আছে। এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এক্স ফ্যাক্টর আছে। এখনো সুপার পাওয়ার গুলো কি চাচ্ছে, আউটস্টেট প্রাইম মিনিস্টার পৃথিবীর কোথাও ফিরে এসে কিভাবে ফিরে আসছে। শ্রীলঙ্কা ইজ এ গুড এক্সাম্পল, যে শ্রীলঙ্কা কিন্তু আবার তারাই ফিরে আসছে, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ওই সময় আন্দোলনের সময় রক্তপাত হয়নি, যেটা আমাদের এখানে আন্দোলনের সময় ছাত্রদের রক্ত ঝরেছে। তো সেদিক থেকে শেখ হাসিনার কেসটা সম্পূর্ণ ভিন্ন, সুই জুডিস। এবং সেটা আমরা কেউ জানুয়ারি মাস না আসা পর্যন্ত আসলে বলতে পারবো না ডিসেম্বরে কি হবে, কি হয়েছে, কি হবে। মানে সরকার শেখ হাসিনা ফিরে আসুক এটি চাইবে না, ঠিক আছে, আপনি যে যুক্তি দিয়েছেন, কিন্তু এনসিপি বা জামাতে ইসলামী কেন চাইবে না, বা তারা কেন চাইছে না? তাদের যে বক্তব্য আমরা দেখছি, একটা অ্যাভয়েডিং বক্তব্য তারা দিচ্ছে, তারা সরাসরি এই বিষয়ে কোনো কথা বলছে না, ঘুরিয়ে পিছিয়ে বলছে যেটি আদালতের বিষয়, ভারতের বিষয়, সরকারের বিষয়, বিষয় মানে শেখ হাসিনা কোনো পক্ষ না। এই ধরনের উদ্ভট সব মন্তব্য কেন করছে? দেখুন, শেখ হাসিনা যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাকে মেরে ফেলা হতে পারে, তার ফাঁসি হতে পারে, তাকে মব পিটিয়ে মারতে পারে, তার জেলখানায় মৃত্যু হতে পারে। কিন্তু একটা বিষয় কিন্তু ঘটবে, দেশের মানুষ কিন্তু ভিকটিমের পক্ষ নেয়। তখন শেখ হাসিনা ন্যাচারালি একটা পলিটিক্যাল ভিকটিম পারসিকিউশন হিসাবে একটা থিওরি দাঁড়িয়ে যাবে, এবং শেখ হাসিনার পলিটিক্যাল উচ্চতা বেড়ে যাবে, এবং তার যে স্টিগমাটাইজেশন আছে এই 16 বছরে, তার একটা অংশ কেটে যাবে। এই সুযোগটা স্বাভাবিকভাবেই জামাত, বিএনপি, এনসিপি না দেওয়ারই কথা। কারণ এর মাধ্যমে শেখ হাসিনা তার কৃত গৌরব কিছুটা হলেও ফেরত পাবেন, পুরোপুরি পাবেন এটা আমি বলবো না। তো এবং এটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত হবে, মানুষ সাহসী রাজনীতিবিদ দেখতে চায়। তো সেইটার একটা এক্সাম্পল যখন শেখ হাসিনা করবেন, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় পলিটিক্যাল ক্যাশ হবে। তো সুস্থ পলিটিক্যাল বিচারে জামাত, এনসিপি, বিএনপি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল ট্রাম্প কার্ড বা ক্যাশ তো দিতে চাবে না, এটাই খুব স্বাভাবিক হবে। খুব ভালো হতো যদি সংসদের প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেন সকলের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, দেশে শান্তি ফিরে আসতো, সমঝোতা ফিরে আসতো। আওয়ামী লীগও তখন অন কম্প্রোমাইজ রাজনীতি করতে বাধ্য হতো। এখন আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হয়েছে আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনের দিকে, এবং সেটার একটা এক্সট্রিম হচ্ছে শেখ হাসিনার ফিরে আসা।
কোনো সন্দেহ নাই শেখ হাসিনা যদি ফিরে আসতে চান, ফিরে আসতে পারেন, সেটা দেশের মধ্যে একটা আনরেস্ট সৃষ্টি করবে। যদিও শান্তি এখনো স্থাপন হয়নি, এটা যেটা চলছে এটাও আনরেস্টই। তো সেই আনরেস্টের সাথে নতুন আনরেস্ট যোগ হবে। আমাদের পুলিশ প্রশাসন সব মিলিয়ে কি আমরা নতুন আনরেস্টটা হজম করতে পারবো? আমাদের ইকোনমি কি নতুন আনরেস্ট হজম করতে পারবে? যারা বলছেন যে তিনি আসলে ফিরবেন না, এটি তার রাজনৈতিক ত্রাণবাজি, এটি তার একটি অপকৌশলের অংশ, আপনি কি এমনটা মনে করেন? মানে কোথাও এই ধরনের কোনো কৌশল তার রয়েছে, আসলে তিনি আসবেন না, এটি একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন বা এক ধরনের কৌশল? দেখুন, রয়টার্স কে উনি স্পষ্ট করে একটা ডেট দিয়ে বলেছেন, এটাকে অপকৌশল বলার সুযোগ নাই। তবে প্রশাসনিক ভাবে আদৌ উনি আসতে পারবেন কিনা, এটা তো আমিও আইনজীবী হিসেবে মনে করি এর মধ্যে ডিফিকাল্টি। তার পাসপোর্ট নাই, পাসপোর্ট ব্যান। তিনি এখন বাংলাদেশে ঢুকতে গেলে তো বাংলাদেশ বর্ডার গার্ডস তাকে কিভাবে রিসিভ করবে? এটার তো একটা অফিসিয়াল এক্সিকিউটিভ প্রসেস আছে। পুরো এই জিনিসটার একটা অংশ তো বাংলাদেশ সরকারের হাতেও নির্ভরশীল। বাংলাদেশ সরকার কি চাচ্ছে সেটা আছে। তো সেইটা তো আসলে এমন হতে পারে উনি আসতে চাচ্ছেন বা বলছেন আমি আসতে চাচ্ছি, কিন্তু দেখা যাবে প্রশাসনিক ভাবে উনি আসতে পারবেন না। হম সেটাও হম। হতে পারে। তবে উনি একেবারে ফাঁকা বুক বলে দিয়েছেন, পলিটিক্যালি এটা আমার মনে হয় না। ওনার ফিরে আসার ইচ্ছা আছে বলেই মনে হচ্ছে। এবং ফিরে আসা বা আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া তো আওয়ামী লীগেরও আসলে খুব বেশি অপশন রাখা নেই। আওয়ামী লীগকেও তো নর্মালাইজ হতে হবে, নর্মালাইজ করতে হবে। তো সেটার একটা ধাপ এটা হতে পারে। আমার আরো একটি প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন, যেমন আপনি কেবলও বললেন যে যারা অভ্যুত্থানের মুখে বিদায় নেয় বা যে সরকারগুলোর পতন ঘটে তারা আর সহজে ফেরে না, এরকম কোনো নজির আপাতত বা সাম্প্রতিক অতীতে আমাদের সামনে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম নজির কি আছে যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই ধরনের কোন দল হয়তো গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে, তারা আর ফিরতে পারেনি, অথবা স্বাধীনতা নেতৃত্বকারী দল তারা একেবারে যে কোনো কারণেই ইতিহাস থেকে মুছে গেছে, এরকম জনবিক্ষোভের কারণে? এরকম নজির কি আছে? না, ওই বাংলাদেশের সিচুয়েশনটা তো অবশ্যই সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এবং বাংলাদেশের সিচুয়েশন পৃথিবীর কোনো দেশের কোনো সিচুয়েশনই কখনোই মিলবে না। এদেশের সেই 47 থেকে শুরু করে অদ্যাবধি সবকিছুই একটু ডিস্টিংক্ট। বাঙালি জাতির সুবিধা হচ্ছে আমরা একই জাতি, মানে একটা হোমোজেনিয়াস নেশন। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কিন্তু ব্যাপারটা এমন না যে একটা শিখদের জনপ্রিয় দল আর একটা রাজপুতদের জনপ্রিয় দল, বা একটা স্প্যানিশদের জনপ্রিয় দল একটা ফ্রেঞ্চ কলোনির দল। একই দেশের দল এগুলো, একই রকম মানুষ। সেই জন্য পৃথিবীর অন্যান্য দেশে যে ডিক্টেটর থাকেন তারা ইথনিক ক্লিনজিং করতে বাধ্য হয়েছেন। তারা নিজেরা, যেমন সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কুর্দিদেরকে মেরেছেন, প্রচুর কুর্দিরা তার বিদ্রোহ করতো। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাতের মধ্যে এই ধরনের কোনো জাতিগত বিভেদ কিন্তু নাই। এটা পলিটিক্যাল মুভমেন্ট, সেটাকে দমন করেছে আওয়ামী লীগ, চেষ্টা করেছে, অনেক বাড়া গেছে মানুষ। এটাকে কিন্তু ওই যুদ্ধাপরাধী বা ওই ধরনের ঘটনার সাথে পুরোপুরি মিলানো যাবে না। এই কারণে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বেশি। প্লাস আপনি যেটা বললেন, এখনো একাত্তরের প্রতি আবেগী অনেক মানুষ বাংলাদেশে আছে। একাত্তর থাকলে আওয়ামী লীগের গুরুত্ব থাকবে, শেখ হাসিনার শেখ মুজিবের গুরুত্ব থাকবে। তো সেদিক থেকে আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। থিওরিটিক্যালি অনেকে বলেন যে 10 বছর আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখতে পারলে তাদের ভোটার গুলো ডাইভার্ট হয়ে যাবে, ভোটাররা জামাতকে ভোট দেবে, বিএনপি কে ভোট দেবে। এটা আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় যখনই দেশে অল ইনক্লুসিভ ভোট হবে, তখনই ফেয়ার ভোটে আওয়ামী লীগ তার ভোটের জানান দিতে পারবে, জয় পরাজয়টা আমরা বলতে পারছি না। এর সাথে যুক্ত হয়েছে নতুন একটা জিনিস, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে রিভাইভ করলো। তো পরবর্তী ভোট যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয় এবং সেখানে যদি অল ইনক্লুসিভ ভোট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেখানে আহ একটা বড় পক্ষ হিসাবে আওয়ামী লীগের ভালো করার সম্ভাবনা থাকবে। তো সেটি আদৌ হবে কিনা আমরা স্টিল ডাউটফুল। আপনার কাছে আমার শেষ যে বিষয় জানতে চাওয়া সেটা হচ্ছে যে ট্রাভেল পাসের একটি তো বিষয়, যেহেতু তিনি নিজে ফিরতে চাইছেন সেহেতু সরকারের পক্ষ থেকে একটা ট্রাভেল পাসের ব্যবস্থা করলেই হয়ে যায়, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা টু শব্দটি করেননি। বরং সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইনক্লুডিং জামাত এবং এনসিপি অনেকে বলছেন যে এগুলো কথার কথা, তিনি আসলে আসবেন না, কিন্তু ট্রাভেল পাস নিয়ে কোনো কথা হচ্ছে না।
যখন এটি মানুষের কাছে প্রমাণিত হবে যে সরকারই চায় না যে তিনি ফিরে আসুন বা তার ট্রাভেল পাসের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, সেক্ষেত্রে সরকারের ইমেজ কোথায় যাবে? সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সরকারই চাবে না, সরকারই তাকে এন্ট্রি দিবে না, এটা একেবারে আমরা উড়িয়ে দিতে পারি। তখন হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের ইমেজ কিছুটা বাড়বে, শেখ হাসিনার ইমেজ কিছুটা বাড়বে, সরকারের ইমেজ কিছুটা কমবে। বর্তমান সরকার আসলে এমন একটি ক্রিটিক্যাল জাংশনে আছে, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। উনি যে সিদ্ধান্তই নিবেন সেটা রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ করেন, জামাত এনসিপি তাকে আওয়ামী লীগ রিভাইভের দায়ে দুষ্ট করবে। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ না করেন, রিভাইভ না করার যে অ্যান্সিলিয়ারি হ্যাসেল গুলো আছে, হ্যাভক্স গুলো আছে, সেগুলো এই সরকারকেই ফেস করতে হবে। এবং আওয়ামী লীগকে রিভাইভ না করলে, আওয়ামী লীগ রিভাইভ হতে চাইলে এটা কঠোর হাতে দমন করার দায়টাও সরকারের হাতে পড়ে যাবে। সেই জন্য সরকার কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে এখন পর্যন্ত 4 মাস, হয়তো আরো 4 মাস থাকবে। তো এক পর্যায়ে সরকারকে অবশ্যই একটা সাইড নিতে হবে। পলিটিশিয়ান হিসেবে আমার ইনভিটেশন থাকবে, সরকার উদারতার দিকে চলে যাক, দেশটা বাঁচুক, সবাইকে নিয়ে দেশ করুক। তবে রাজনীতির নিষ্ঠুর খেলা বলে এই বিষয়ে অন্তত শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় আহ সরকার, এনসিপি এবং জামাত তারা একত্রেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে, যেটাই নিক পক্ষে বিপক্ষে। তাকে বাধা দেওয়ার আইনগত অধিকার আসলে সরকারের নাই। শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে বাধা দেওয়া, কারণ তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই, তার কোনো ডিসপুটেড সিটিজেনশিপের ইস্যু নাই, তার বিরুদ্ধে বিচার চলছে বাংলাদেশে অনেকগুলো। সেক্ষেত্রে 20 বছর পরেও কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে। তবে সেই সুযোগ থাকছে তাদের। কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল। অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো, তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন, তা উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনায় যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজির মোর্শেদ। অ্যাডভোকেট মনজির মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টির জন্য আপনাকে যুক্ত করা, সেটি হচ্ছে যে হাইকোর্টের রায় বহাল রাখলো আপিল বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোটও ফিরে এলো। প্রশ্ন হচ্ছে যে মানুষের একটা মন্তব্য এর মধ্যে গড়ে উঠেছে যে যখন যে সরকার আসে, সরকারের পালস অনুযায়ী আদালতের রায়গুলো আসে। আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে কতটুকু মন্তব্য করবেন এইখানে? আপনার প্রতিক্রিয়া কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে সংযুক্ত করার জন্য। যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, এই আলোচনাটা আপনার সাধারণ মানুষ অনেকেই করে, আইনজীবীরাও করে। এবং পারসেপশন যদি বলেন, সে পারসেপশনটাকে ইচ্ছা করে তো আমি হাত দিয়ে এটা গুটিয়ে ফেলতে পারবো না। পারসেপশন ইজ পারসেপশন। তবে একজন আইনজীবী হিসাবে আমি যখন আলোচনা করব, সেখানে নিশ্চয়ই আমাকে কতগুলো গাইডলাইন মেনে আলোচনা করতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন আলোচনা করতে হবে। তো একদম যদি কেউ বলে যে আপনার সরকার পরিবর্তন হলে সরকারে যারা থাকে সেই সরকার সমর্থকদের খুব বিপক্ষে গিয়ে রায় দেওয়া, সেটা অনেক ক্ষেত্রে যে হয় না, এটা তো বাস্তব প্রমাণ আছে আমাদের, তাই না? আবার সরকারের বিপক্ষে গিয়ে রায় হয়, সেটারও প্রমাণ আছে। এই যে 16 সংশোধনী, যখন আপনি জানেন এস.কে সিনহাবাবু যখন তাড়িয়ে দেওয়া হলো পদ থেকে, সেই রায়টা কিন্তু সরকারের বিপক্ষে হয়েছিল। যদিও রাষ্ট্রপতি ভবনে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী সহ, প্রধানমন্ত্রী সহ এস.কে সিনহাবাবুকে ডেকেছিলেন, ওখানে বলেছিলেন রায়টা এইভাবে দেওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু দেন নাই। এবং ওই রায়টা কিন্তু ওই সরকারের সময় সরকারের বিরুদ্ধেই হয়েছে। বিরুদ্ধে হওয়ার পরে
তৎকালীন অবশ্য কিছু কনসিকুয়েন্স হয়েছে, সেটা ঠিক আছে। কনসিকুয়েন্স তো যে কোনো সময় হতে পারে। তো সেই কারণে যদি আপনি মনে করেন যে ওই শিক্ষা থেকে কেউ যদি কোনো শিক্ষা নেয়, সেটাকে তো আপনি অমূলক বলতে পারবেন না, তাই না? অমূলক বলা যাবে না, কারণ আমরা তো এটাও দেখেছি যে ফাঁসির মামলা একের পর এক খালাস হয়ে যাচ্ছে, তারা সংসদে বসে যাচ্ছে, এটা তো আমাদের চোখের দেখা, তাই না? রাইট। আবার এটাও দেখেছি যে আপিল না করেও বিদেশে বসে অনেকের আপিল অ্যালাউ হয়ে গেছে, তারা খালাসপ্রাপ্ত হয়ে গেছে। এবং পরিবর্তনের পরে আপিল বিভাগ থেকে একটার পর একটা সব দুর্নীতি থেকে শুরু করে সব মামলা খালাস। এই কারণেই মানুষের মনে ওই পারসেপশনটা তৈরি হয়। এবং আরো একটা উদাহরণ আমি দেব, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রায়টা আজকে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু না। আপনি জানেন যে যখন রিভিউটা পেন্ডিং এবং 5ই আগস্টের পরে আপনার সবাই ধারণা করছিলেন যে রিভিউ শুনানি হলে এইটি আপনার পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক সরকার এনফোর্স হয়ে যাবে, এটা কিন্তু সবাই ধারণা। এবং তখন একটা রায়ও হলো রিভিউতে। তা সেই সমস্যা সবাই কিন্তু আবার পুরো 15তম সংশোধনী চ্যালেঞ্জ করে আপনার বদিউল আলম মজুমদার সাহেব একটা রিট পিটিশন করলেন, সেখানে অন্যরাও পক্ষ হয়েছে। সেখানে কিন্তু হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সময় এবং আপিল করে আমি যে জাজমেন্টের পরে যে কথাটা শুনলাম, আইনজীবী বললেন, অ্যাপিলেন্টের আইনজীবী বদিউল আলম মজুমদার সাহেবের আইনজীবী, সে বললো যে একটা ঐতিহাসিক দিন। তার মানে ওনারা কিন্তু জিতে গেলেন, ওনারা যা চাইছিলেন সেটাই হয়েছে। তো ওনারা কেন পুরো আপিলটা করলেন, এখানে আমার মনে একটু সন্দেহ হয় যে আপিলটাও মনে হয় কোনো একটা পারপাসফুলি করা হয়েছিল। কারণ ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জানেন অনেকেই এটিকে লিঙ্গার করার জন্য অনেক প্রক্রিয়া ছিল। আদালতের কোনো একটা প্যাসপোজ দিয়ে কোন রকম লিঙ্গারের কোনো সুযোগ সৃষ্টি হয় কিনা, সেই রকম একটা ধ্যান ধারণা থেকে এটা করা হতে পারে। কারণ না হলে ওনারা আপিল করলেন, আপিলে হেরে গেলেন, ওনার তো বলা করা ছিল যে আমরা সন্তুষ্ট নয়, কিন্তু ওনারা বললেন যে এটা ঐতিহাসিক দিন, ওনারা ঐতিহাসিক রায় হয়েছে। তো ঐতিহাসিক রায় হলে তাহলে আপনি হাইকোর্ট যে রায় দিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সেটার বিরুদ্ধে আপনি আপিল করলেন কেন, তাই না? সেটার বিরুদ্ধে তো আপনি আপিল করার দরকার ছিল না। তাহলে এই বিষয়গুলো এখনো রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, রাজনৈতিক গবেষণা যারা করেন, তারা অনেক কিছু অ্যানালাইসিস করে বের করতে পারবেন। আমি আইনজীবী, সেখানে হয়তো অতটা পারবো না, কারণ অতটা আমাদের যোগাযোগ নাই রাজনীতিবিদদের সঙ্গে বা কথাবার্তা হয় না। তা আমি যতটুকু মনে করি যে টোটাল জিনিসটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার এটা আগেই সেটেল হয়ে গেছে, রাজনৈতিক দলও চায়, সবাই যায়, কোর্টও বলে দিছে, কিন্তু এটি নিয়ে ফার্দার আরো যে সমস্ত খেলা চলছে সেগুলো নিয়ে মানুষের মনে একটা সন্দেহ জাগে যে এখন যে রায়টা হলো, এই রায়টা এখন কিন্তু রেস্টোরটাই থেকে গেল, কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এগুলো কিন্তু পার্লামেন্ট করতে পারবে, কারণ এখানে তো কোনো কোর্ট কোনো ডাইরেকশন দেয় না যে না চিফ জাস্টিস হতে পারবে না, এরকম কিছু বলে না। রেস্টোর আগে 58 যেভাবে ছিল ওইভাবেই রেস্টোর হয়েছে। জোর করে কেউ ক্ষমতা দখল করলে বা অবৈধ উপায়ে ক্ষমতা এলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে। এই দুটো পঞ্চদশ সংশোধনী ছিল, এটাও বাতিল করা হয়েছে। আমরা যেটুকুই জানি, আপনার কাছে শুনতে চাই যে এই দুটি বাতিল করার কারণ কি, এই দুটি অপশন। দেখুন, এটা একটা প্রশ্ন। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতি যদি বলেন ভূখণ্ডগত বিবেচনায়, এখানে কিন্তু একটা প্রভাবশালীদের, বিশেষ করে বিশ্ব মোড়ল যারা, তাদের একটা খেলা চলে। এবং সেই খেলা চলতে গেলে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটা সরকার হঠাৎ করে আসতে হয়। কেউ একজন এসে আসসালাম আলাইকুম দিয়ে হয়তো বসে গেল, অথবা সমর্থিত বলে বসে গেল, অথবা ব্যাকগ্রাউন্ডে বসে গেল, এগুলো তো করতে হয় তাদের। কিন্তু এই যে আর্টিকেল যে সংশোধন করা হলো, যে সংবিধানের বাইরে নির্বাচিত সিস্টেম ছাড়া কেউ যদি ক্ষমতায় আসে, সেটা তাদের বিরুদ্ধে শাস্তি হবে। এটা থাকলে তো আর ওই যে বিশ্ব মোড়লদের যে মেকানিজম, সেটা চলে না। এই জন্য তারা এই রিট পিটিশনও করেছেন। এবং এখানে একটা সমস্যা হলো, কোর্ট কিন্তু অনেক সময় বাদী এবং বিবাদী দুইজনই যদি একটা বিষয় বলে যে আমরা এটা রাজি, সেখানে কোর্ট কিন্তু আর তৃতীয় পক্ষে যায় না, কারণ কোর্ট তো এখানে নিজে কোনো পক্ষ না। তার মানে আপনি ওভারঅল বলেছেন যে বিশ্ব মোড়লদের ইঙ্গিতে বা ইশারায় কোনো গণতান্ত্রিক শক্তি যাতে না আসে, সেই জন্য এরকম একটি প্রবিধান ছিল বা ক্লজ ছিল, সেটি আবার সবার মতামতের ভিত্তিতে আদালত সেটি বাতিল করেছে। তার মানে আমরা যে সোজা ভাবে বাস্তবতার নিরিখে এই প্রশ্নটি করি, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্যই এই ক্লজ দুটি বাদ দেওয়া হয়েছে, যেহেতু ইউনূস সরকার গণতান্ত্রিক উপায়ে আসেনি, আর ওইখানে ছিল গণতান্ত্রিক উপায়ে না এলে যে কারোর শাস্তির মৃত্যুদণ্ড হবে, এই জন্যই এই ক্লজ দুটি মানে বাতিল করা হয়েছে। না, একটু আপনার বলেন যে আদালত যে রায় দিয়েছে বিশ্ব মোড়লদের ইচ্ছায়, তা কিন্তু না। আদালত রায়টা হয়েছে, আদালত রায় দিয়েছে বাদী বিবাদী দুইজনই বলতেছে আমরা এটা চাই, সেই কারণে আদালত দিয়েছে। আচ্ছা, কিন্তু এটার মাধ্যমে কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না।
কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় আচ্ছা। হয়েছে ওদিন থেকে বাতিল। অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। কারণ আপনার যে অপরাধটা যখন হয় তখন প্রচলিত আইনেই সেটার বিচার হয়। ভবিষ্যতে যখন বিচার শুরু হবে তখন যদি কেউ পুরনো ইতিহাসটা টেনে আনে, সেক্ষেত্রে তারা সেটা করতে পারবে। কেন তখন তো ওই আইনটা ছিল, সেক্ষেত্রে তারা যদি ওইটা মনে করে সেটা করার তাদের সুযোগ থাকবে। আচ্ছা। ওইটা বন্ধ হয়ে গেছে তা না। কারণ এই মুহূর্তে আবার আজকে যদি হয়, ধরেন আজকে যদি একটা সংসদের বাইরে অন্য একটা সরকার আসে হঠাৎ করে, মার্শাল লর কথাই বলি, ওই সময় কিন্তু ওই সংশোধনীর পরে কিন্তু মার্শাল ল আসার সুযোগ ছিল না। কারণ মার্শাল ল আসলেও তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল ল আসলে তাদের কোনো বিচার হবে না, তারা সালাম আলাইকুম দিয়ে চলে আসতে পারবে। বা যে কোনো ফর্মে আপনার বিশ্বমোড়লরাও যদি বলে যে আপনাকে বসাই দেবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি নিয়ে যদি 10 বছর 20 বছর পরেও কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে, তবে সেই সুযোগ থাকছে তাদের। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আহ, গণভোট যে অনুষ্ঠিত হলো, যেটি নিয়ে এখন বিশেষ দুই একটি রাজনৈতিক দল এখন অনেক কথা বলছে, বিএনপি যেটা মানছে না, গণভোট রেজিস্টার হলো অটোমেটিক্যালি। তাহলে এর আগে যে গণভোটটি হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে, সেটি কি আমরা বৈধ বলবো না অবৈধ বলবো? না, এটা তো শোনেন, আপনার গণভোট কেন? সংবিধানের মৌলিক পরিবর্তনের পরে জনগণের মতামত নিয়ে এটি হলো গণভোট। এইটা এর আগে এই যখন রিটটা করা হয়েছিল তখন আইনটাকে সংশোধনী এটাকে বাতিল করছে, মানে গণভোট যে বাদ দিছিল শেখ হাসিনার সরকার, ওইটা বাতিল করা হয়েছে। তা বাতিল করা হলে আপনি জানেন যে প্রিন্সিপাল অফ আমাদের এখানে যেটা লিগাল জুরিসপ্রুডেন্সে আছে, কোর্ট যখন একটা আইন বাতিল করে দেয় পার্লামেন্টকে ওই আইনটা আবার করতে হয়। এখন গণভোট এই রেখে ওই আইন তো এখন পর্যন্ত পাস হয় নাই, কাজে আইন পাস না হওয়া পর্যন্ত ওটা তো লর ফোর্স পাবে না। যদি রেস্টোর করে দিত তাহলে রেস্টোর হয়ে যেত, কিন্তু যেহেতু ওইটা পার্লামেন্টের উপরে এখনো আইনটা একটা ফর্মাল আইন, কিছুই না, ওই আগের আইনটাই তারা করবে, কিন্তু ওটা বিল আকারে এসে অ্যাক্ট হিসেবে পাস করে ওইটাকে বলতে হবে বেসিক আইন, মানে হাইকোর্টের নির্দেশ অনুসারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট ওটা না করছে ততক্ষণ পর্যন্ত এই গণভোটটা এনফোর্স হবে না। আর ডক্টর ইউনূসের যে গণভোট, সেটা কিন্তু এইটার কারণে হয় নাই, সেটা হলো ওই গণভোটের একটা অধ্যাদেশ করেছিল রাষ্ট্রপতিকে দিয়ে। এটা তো অনেক আলোচনা হয়েছে, আমি বলেছি যে ওইটা রাষ্ট্রপতির ওই অধ্যাদেশ করার কোনো ক্ষমতাই নাই। অর্থাৎ যে অধ্যাদেশটা ইনিশিয়ালি নালান ভায়ের, সেইটার উপর বেস করে যা যা হয়েছে সব বাতিল। এবং সেই কারণে কিন্তু বিএনপি দেখবেন যে ওই যে সংসদের যে সংবিধান সংশোধনের যে সংস্কার কমিটি, ওইটা তারা করে না এবং ও তো নেয় নাই, কারণ ওইটা তো কোনো আইনগত ভিত্তি নাই, ওই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। এখন আমার প্রশ্ন ওঠার আগে যে এই যে যেই দল একসময় তত্ত্বাবধায়ককে অভিহিত করেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ কিছু বোঝে না, আবার চাপের মুখে গণ আন্দোলনের মুখে সেই দলের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ইস্যু সংসদে পাশ হলো, তাই না? আচ্ছা, পরবর্তীতে যেই দল আবার তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছিল, আওয়ামী লীগ, তারা আবার এটি বাদ দিয়ে দিল। পরবর্তীতে আবার যেই দল বাদ দিতে চাচ্ছিল, মানে কখনোই চায়নি, তারা আবার এই তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করছে। আবার সেই তত্ত্বাবধায়ক যখন মানে রেজিস্ট্রার না যখন প্রতিষ্ঠা হলো, আমরা দেখলাম একসময় কে এম হাসান সাবেক প্রধান বিচারপতি, তার বয়স বাড়ানোর জন্য একটা কৌশল অবলম্বন করা হচ্ছে, যেটা এই কেন্দ্র করে 2006-এর শেষের দিকে যে লগি বৈঠক যুদ্ধ যেটা সংঘটিত হলো, যার মধ্য দিয়ে ওয়ান রিভেন সরকার এলো। অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক ফিরে এলো, তাতে করে কি আপনার মনে হয় যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল? এটাকে নিয়েও আবার কেউ মিস ইউজ করবে না, নতুন নতুন কৌশল অবলম্বন করার সুযোগ থাকবে না? না, সেটা আমি মনে করি না। কেন আপনি জানেন যে আহ, ফুটবল খেলায় বলটার উপর টার্গেট করে এই যে বিভিন্ন ভাবে আক্রমণ করা করে, যখন গোল পোস্টে ঢোকে তখন ওইটা উইন করে। ফুটবল খেলা হলে এটা নিয়ম। আর রাজনীতিতেও কিন্তু একটা খেলা চলে, সেটা হলো যে একটা থিওরি। ওই থিওরিটা নিয়ে আপনার নাড়াচাড়া হয়, কেউ থ্রো করে, কেউ প্রতিরোধ করে, করতে করতে আলটিমেটলি থিওরিটা এস্টাবলিশড হইতে হয়। এখন এই যে রাজনীতিবিদদের যে খেলা তত্ত্বাবধায়ক নিয়ে, এটা ইনিশিয়ালি যখন শাহাবুদ্দিন শেখ প্রথম হলেন ওই সময়টা অত বিতর্ক ছিল না, কিন্তু তারপর থেকেই তত্ত্বাবধায়ক নিয়ে রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, কেউ পক্ষে বিপক্ষে। আগে যারা বিপক্ষে তারা এখন পক্ষে আসে, যারা এখন যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, বা তারা তো অলরেডি বলছে দেখবেন আগামী নির্বাচন আওয়ামী লীগ করবে তত্ত্বাবধায়ক অধীনে, কিন্তু তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছিল। আবার
বিএনপি এখন ক্ষমতায়। অলরেডি কালকে জামাতে ইসলামের যে আইনজীবী বা অন্যান্যদের বক্তব্য শুনলাম, তাতে আমার কাছে মনে হলো যে তারাও একটা আশঙ্কা করতেছে তত্ত্বাবধায়ক এইভাবে থাকবে কি থাকবে না, কারণ পরিবর্তনের ক্ষমতাটা তো পার্লামেন্টের আছে, 2/3 মেজরিটি বিএনপি। তারা ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা কালকে পরিবর্তন করে বলে দিতে পারে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে প্রধান উপদেষ্টা। এইটা কিন্তু বাধা নাই, কারণ ওই রেস্টোর করেছে শুধু আইনটা, কিন্তু প্রসিডিওরটা পার্লামেন্ট তো ক্ষমতা আছে, তাদের 2/3 মেজরিটি আছে। এখন এই জন্য হয়তো এখন যারা বিরোধী দল আছে তারা আশঙ্কা করতেছেন যে বিএনপি আবার কি করে ফেলে, কারণ আপনার সংশোধন তো করতে পারবে, 2/3 আছে, 2/3 করে যদি তারা একটা নতুন ফর্মুলা বাইর করে যেটার মাধ্যমে আলটিমেটলি নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা সেটা পূরণ হবে কিনা তো বলা যায় না। কারণ রাজনীতিতে থাকলে, ক্ষমতায় থাকলে সবাই আইন কানুন সংবিধান সবকিছু তারা তাদের মতো খেলে, তাদের মতো। যেমন ফুটবল, যেমন মেসি যখন গোল দেয় ও বলটা তার পায়ে রেখে ঘুরাতে ঘুরাতে গিয়ে গোল পোস্টে যেতে হয়, আর রাজনীতিবিদরাও এই সংবিধান আইন থিওরি সবকিছু তারা ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে কিছু কাজ করে যেটার মাধ্যমে আলটিমেটলি তাদের যে গোল রাজনৈতিক উদ্দেশ্য সেইটা তারা আপনার অ্যাচিভ করতে চায়। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইনাল সেটেলমেন্ট, এটা আমি তখনই বুঝেছি যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো। তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন, তা উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। তবে তত্ত্বাবধায়ক সরকার যে হতে হবে সেটা আদালতের মাধ্যমে সেটেল হয়ে গেছে। পদ্ধতি কে হবে প্রধান উপদেষ্টা অমুক সমুক সেগুলোর এখনো আইনগত সুযোগ আছে। এইটা নিয়ে হয়তো রাজনৈতিক একটা ধোঁয়াশা বা বিরোধী দলের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা আমার মনে হয় যে বিএনপি যদি অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার যেটা পার্লামেন্টে আইন পাস করবেন ওই যে প্রসিডিওরের ব্যাপারে যদি তারা করে ফেলেন, তাহলে এই বিতর্ক কিন্তু আর থাকবে না। নইলে কিন্তু এই বিতর্ক নিয়েই কিন্তু রাজনীতিতে দেখবেন অনেক ওলটপালট হবে, এবং একসময় কিন্তু হয়তো অনেকে মনে করবে যে বিএনপি মনে হয় তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমার মনে হয় যে সেই জিনিসটাকে, সেই সুযোগটা না দিয়ে বিএনপির উচিত হবে পার্লামেন্টে ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক সরকারের কোনো যদি সংশোধন থাকে তারা, তাহলে সেটা পার্লামেন্টে বিল এনে তারা এটা করে ফেলা উচিত। এটা 2 মাসের মধ্যেই করা যায়, এবং সেটা করে ফেললে, কারণ এখানে তো বড় বিতর্ক করতে পারবেন না, তত্ত্বাবধায়ক থাকতে হবে। শুধু আপনার উপদেষ্টা কয়জন হবে, প্রধান উপদেষ্টা কি, এই জিনিসটা আপনি পরিবর্তন করবেন, এটা করে ফেলেন 2 মাসের মধ্যে। জনগণের প্রত্যাশা যেভাবে আছে সেভাবে যদি হয়ে যায় তাহলে তো আর সেটা বিতর্ক করবে না কেউ। তখন মনে করবেন আপনারাও তখন তত্ত্বাবধায়ক আগে যেভাবে চিন্তা করছিলেন। কিন্তু এখানে সন্দেহ আছে, ওই যে আমারই সন্দেহ হয়ে গেছে, কারণ যে বললাম যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার কোর্ট দিতে চাইলো তখন বললো যে না না আমরা এটা চাই না, কারণ বিএনপি জামাত সবাই ডক্টর ইউনূসের সমর্থক ছিলেন। অর্থাৎ ওই তত্ত্বাবধায়ক সরকার তখন আসলে ইউনূসকে পদত্যাগ করে আবার রাষ্ট্রপতির অধীনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সে আপনার নিয়োগ নিতে হতো, কিন্তু উনি রাষ্ট্রপতির হাতে আর নিয়োগ দিতে চান না, রাষ্ট্রপতিকে উনি ব্লক করে রেখেছেন। উনি রাষ্ট্রপতিকে কোনো পাত্তা দেন নাই। 18 মাসে উনি যে দুঃশাসন করেছেন, আইন কানুন সবকিছু ভেঙে এই যে গণভোটের আদেশ করলেন, বললেন এটা কোনো আদেশ হলো? এটা তো বিএনপির যারা আইনজীবী তারা তো বলছি, বিএনপির যারা রাজনীতি করেন তারাও তো বলছেন যে এরকম কোনো ক্ষমতাই নেই। সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনেছেন মনে হয়। কারণ গণভোট নিতে গেলে পরে এটা একটা সংবিধানের অংশ, এই প্রশ্নটা একটা মৌলিক প্রশ্ন, এবং সেই ক্ষেত্রে আপনি ওই আইনটা পার্লামেন্টে পাস না হওয়া পর্যন্ত আপনি কিভাবে গণভোটের বিষয়টা চিন্তা করেন? গণভোট তো রেস্টোর হয় নাই, গণভোট বাতিল হয়েছে, বাতিল হওয়ার পর আইনটা তো করতে হবে, আইনটা করে আপনি কিভাবে করবেন? এই সমস্ত বিতর্ক এখনো আছে। আমরা জানি না কি হবে এখনো, যে আশঙ্কা আপনার এইরকম আশঙ্কা অনেকেরই আছে। লেটস সি ভবিষ্যতে কি ঘটে। মানে এইটির ব্যাখ্যা একটু যদি সহজ করে বলতেন, যে গণভোটের অপশনও বাতিল হয়েছিল এবং তত্ত্বাবধায়ক ইস্যু বাতিল হয়েছিল, এখন আবার পঞ্চদশ সংশোধনী বাতিল করার কারণে তত্ত্বাবধায়ক রেস্টোর হচ্ছে, তাহলে গণভোট কেন রেস্টোর হবে না? এই রেস্টোরটা তো হচ্ছে আদালতের রায়ের মাধ্যমে, এটা তো অটোমেটিক হয় না। জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। শুনেন, আদালত যখন কোনো একটা আইন বাতিল করে, সেই বাতিল করার পরে ওই আইনটা, আগের আইনটা তো মৃত, এবং উনি বাতিল করার পরে মৃত আইনটাকে পার্লামেন্টে জীবিত করতে হয়। আর কোর্ট যদি নিজে রেস্টোর করে দেয়, নিজেই যদি জীবন দিয়ে দেয়, তাহলে পার্লামেন্টের আর সেটা করার কিছু নাই। তবে পদ্ধতির বিষয়ে রিফাত আহমেদ সাবেক প্রধান বিচারপতি তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যে এখন যদি রেস্টোর হয়, তত্ত্বাবধায়ক ফিরে আসে, মানে গত 2025-এর নভেম্বরের দিকে সম্ভবত, বলছিলেন যে প্রধান উপদেষ্টা কে হবে, এটা নিয়ে মানে তিনি ওইটার পরেই তো আপনি দেখেছেন, আমি একটু আগে বলেছি, ওইটার পরেই কিন্তু বাদী বিবাদী
সব এক হয়ে গেল। মিয়া বেবে কি বলে, মিয়া বিবি রাজি কেয়া করেগা কাজী, একটা কথা আছে না? তো ওইখানে তো সরকার, বিএনপি, জামাত সব, ওখানে যত আইনজীবী ছিল, মানে এই আপিলকারীর পক্ষে, রিভিউর পক্ষে যারা পক্ষ হয়েছিল, সবাই বললো যে না না এখন চাই না আমরা। মানে চিফ জাস্টিস বলতে চাইছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে কিন্তু এখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এখন ওনারা যারা ইউনুসের সমর্থক ছিল তারা তখন বলছে না আমরা এটা চাই না। তখন ওনারা যেহেতু চান না, তখন কোর্ট তো নিজে, এই কোর্ট যখন রায় দেয় নিজের কোনো বিষয় থাকে না, কোর্ট হলো দুই পক্ষের কথা শুনে দেয়। তো যখন বাদী বিবাদী দুই পক্ষই বলে যে আমরা এটা চাই, কোর্ট নর্মালি তো তার বাইরে যায় না। এই জন্যই ওই তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর করে ওখানে একটা লেজ লাগিয়ে দিয়েছিলেন যে ঠিক আছে, রাষ্ট্রপতি যখন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন তখন থেকে কার্যকরী হবে। সংবিধান যে ফান্ডামেন্টাল বিষয়গুলো যেগুলো সংযোজিত হয়েছিল, প্রস্তাবনা থেকে শুরু করে 7 মার্চের ভাষণ কিংবা জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবিধানে অন্তর্ভুক্ত থাকা, তাহলে এই বিষয়গুলো এখন কি দাঁড়াচ্ছে? এই বিষয়গুলো হলো, এই ব্যাপারে কোর্ট বলে দিছে যদি পার্লামেন্ট, মানে ওই সময় বলছিল নেক্সট পার্লামেন্ট, এখনো তো পার্লামেন্ট আছে, পার্লামেন্ট যদি, এটা রাজনৈতিক ব্যাপার তাই না? আপনি ধরেন 7ই মার্চ এটাকে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন 7ই মার্চ তো আসলে স্বাধীনতা যুদ্ধের তো অন্যতম একটা সোপান, এটা কে অস্বীকার না করবে যারা মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু এখন বিএনপি থেকে হয়তো কিছুটা থাকতে পারে যে না, এটাকে অত হাইলাইট করতে চাচ্ছি না আমরা, সেটা যদি তারা পরিবর্তন করে, শিডিউলটাকে বাদ দেয়, ওটা দিতে পারবে। কারণ আপনার দিতে পারবে এই কারণে, কারণ কোর্টই বলে দিয়েছে ওগুলো রাজনৈতিক সিদ্ধান্ত পার্লামেন্ট যা করে। কোর্ট যেখানে যতটুকু হস্তক্ষেপ করার দ্বারা দরকার ওইটুকুই করেছে, আর বাকিগুলো বলেছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, পার্লামেন্ট মেজরিটি 2/3 মেজরিটি থাকলে তারা যা করবে। আবার আজকে করলো, কালকে আরেক দল আসলে 2/3 মেজরিটি হলে তারা এটা বাতিল করে দিবে, ওইটা সুবিধা। কিন্তু যেটা এখন পর্যন্ত আছে সেটি আপনার কোনো অপরিবর্তন হবে না, এটা জাজমেন্টের মাধ্যমে এস্টাবলিশড হয়ে গেছে। সেটা হলো সংবিধানের যে মৌলিক স্তম্ভ, সে এই যে আপনার ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টার, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এবং মৌলিক স্তম্ভ বলতে এই যে আমাদের যে সংবিধানে যে কতগুলা 3টা স্তম্ভ আমাদেরকে বলা হয়েছে, একটা জুডিশিয়ারি, একটা পার্লামেন্ট, একটা এক্সিকিউটিভ, এই যে মৌলিক ক্যারেক্টার, এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটা আমাদের 72-এর সংবিধানের মধ্যে, বর্তমান সংবিধানের মধ্যে ওইটা বলাই আছে। এইটা আলাদাভাবে যদিও শেখ হাসিনা সরকারের সময় 7টা একটা অ্যাড করেছিল 7-এর সঙ্গে, কিন্তু এটা অ্যাড না করলেও এখন পর্যন্ত ওই ক্যারেক্টারটা বহাল আছে বাই থ্রু অফ দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। যে মৌলিক যে বৈশিষ্ট্য আমাদের সংবিধানের, সেটাকে কোনোভাবেই কোনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না, এই জাজমেন্ট অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। করতে পারবে না, কিন্তু আমাদের যে মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো আবার ইচ্ছা করলে তারা যে কেউ চেঞ্জ করতে পারবে। এটা তো 15 অ্যামেন্ডমেন্টই চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ সরকারও এটাকে চেঞ্জ করেছে, এবং এখনো ওপেন আছে। এখনো সরকার চাইলে সেটা করবে, কারণ তারা তো বলেছে তারা ওই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তো ওখানে একটা আপত্তি আছে, তারা যেন কি নতুন একটা ইন্ট্রোডিউস করতে চায়, বা জামাত ইসলাম তো আরো কিছু করতে চায়। এগুলো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা যেটা মনে করবেন সেটা করার তাদের সুযোগ আছে, যেহেতু তারা 2/3 মেজরিটি। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন